আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। সুশৃঙ্খলা ফিরিয়ে আনতেই ডিজিটাল ব্যবসায় নির্দেশিকা জানালেন বাণিজ্যমন্ত্রী। বিশ্বের অনলাইন শ্রমবাজারের 16% বাংলাদেশের দখলে। টিকা নিতে আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন শুরু। অ্যামাজনের দায়িত্ব নিলেন অ্যান্ডি জেসি। ট্যাবলেট পিসির নিবন্ধন করল OnePlus। শুরুতেই হ্যাকিংয়ের শিকার প্রো ট্রাম্প সামাজিক মাধ্যম গেটার। এবং গেমিং কনসোল বেচে 18 মাসে $17 লাখ আয় করেছেন 16 বছরের হেডেন। এবার পুরো খবর। সুশৃঙ্খলা ফিরিয়ে আনতেই ডিজিটাল ব্যবসায় নির্দেশিকা জানালেন বাণিজ্যমন্ত্রী। মোট 3 অধ্যায় 69টি ধারা নিয়ে গত 4 জুলাই ডিজিটাল বাণিজ্য পরিচালনা নির্দেশিকা 2021 প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার অংশীজনদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নীতিমালা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগ্রাসী নয়, প্রতিযোগিতামূলক ডিজিটাল ব্যবসায়ের স্বার্থেই এই নীতিমালা। এটা লঙ্ঘন করলে বাণিজ্য মন্ত্রণালয় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, তবে শাস্তি নয়, সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে এই নীতিমালা বলে মত দিয়েছেন মন্ত্রী। আমরা শৃঙ্খলার মধ্যে আনতে চাই না, আমরা অ্যাকচুয়ালি সুশৃঙ্খল করতে চাই, যে যাতে করে তারাও যেন টিকে থাকতে পারে এবং তাদের গ্রোথটাও যেন আমরা সবাই সাহায্য করতে পারি। সব দিকে আমরা চিন্তা করে করছি। তারপরেও এই কথা পরিষ্কার বলতে চাই যে এটা একটা শুরু। হঠাৎ করে প্রচুর এই লাইনে ঢুকেছে, এই ব্যবসাতে ঢুকেছে, এই ট্রেডে ঢুকেছে, কোথাও কোথাও সমস্যা হতেই পারে। তো আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করি। বাণিজ্য মন্ত্রণালয় সাথে আছে, আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা চাই যাতে করে আমরা এগিয়ে যেতে পারি। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে সীমাহীন ডিসকাউন্টের বাণিজ্য মডেল নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ডিজিটাল ব্যবসাকে ভোক্তা ও ব্যবসায় বান্ধব করতে দ্রুততার সঙ্গে ডিজিটাল বাণিজ্য পরিচালনা নির্দেশিকা 2021 প্রণয়ন করা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আর নীতিমালার অভিযোগ নিষ্পত্তিতে প্রতিটি ই কমার্স প্রতিষ্ঠানে একজন কমপ্লায়েন্স পার্সন রাখা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। উদ্যোক্তার বিকাশ লাভ, ভোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং যাতে কোনো প্রতারণা সৃষ্টি না হয় এবং সঠিকভাবে এই ব্যবসাটি পরিচালনা যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেইটি যাতে আমি সঠিকভাবে বিকশিত হয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এটি অবদান রাখতে পারে, এই সামগ্রিক উদ্দেশ্যকে সামনে নিয়ে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা 2020-এর অধীনে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 প্রণীত হয়েছে। সংবাদ সম্মেলনে বারবারই উঠে আসে ইতিমধ্যেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অভিযোগ নিষ্পত্তির বিষয়টি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ শিগগিরই দৃশ্যমান হবে বলে জানান বাণিজ্য সচিব। তদন্ত দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে এবং ওই তদন্ত প্রতিবেদন আসার পরে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া। সুতরাং আপনারা হয়তো দেখতে পাবেন যে এটা দৃশ্যমান হচ্ছে, আরো কিছুদিন সময় লাগবে। আমরা মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য কর্তৃপক্ষ এখন অনেক সচেতন আছেন এই বিষয়ে এবং কম্পিটিশন কমিশনও কাজ করছেন, ভোক্তাদের জন্য ভোক্তা অধিকার কাজ করছেন। সুতরাং এটার একটি দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে পারবো কিছুদিনের মধ্যে, আমরা আশা করি। বক্তব্যে ইক্যাব সভাপতি সমীকা স্যার বলেছেন, গত 1 বছরে উত্থাপিত ভোক্তাদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্যোক্তারা যেন সমতার ভিত্তিতে ব্যবসায় করতে পারেন সেজন্য এই এসওপিটি প্রণয়ন করা হয়েছে। আর এটা বাস্তবায়নে ভোক্তাদের ডিজিটাল লিটারেসি বিষয়ে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। এই এসওপিটি তৈরি করাই হয়েছে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ কিভাবে করা হয় সেটি ছিল প্রায়োরিটি, এবং সেই জায়গা থেকে ভোক্তাদের নানা ধরনের কমপ্লেইন ছিল, সেই জায়গা থেকে এসওপিটিকে দেখা হয়েছে। এবং একই সাথে যারা উদ্যোক্তা রয়েছেন, মার্কেট প্লেস নিয়ে যারা কাজ করছেন, তারা যাতে সমতার ভিত্তিতে কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন। অপরদিকে নীতিমালার কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে কথাগুলো বলা হয়েছে নির্দেশিকাতে, সেগুলোর তো লেখা থাকলেই চলবে না, সেগুলোর এনফোর্সমেন্ট কিন্তু জরুরি। এই এনফোর্সমেন্টটার জন্য আমাদের সব রকমের পদক্ষেপ কি নেওয়া দরকার এবং এখানে ইন্ডাস্ট্রি থেকে তো হেল্প করা হবেই, কিন্তু যারা অথরিটি আছেন, বাণিজ্য মন্ত্রণালয় আছেন বা ভোক্তা অধিকার কমিশন বা প্রতিযোগিতা কমিশন যারা আছেন, তাদেরকে কিন্তু এখানে ভিজিলেন্ট থাকতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইক্যাব
ইক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অভিযোগ আসলে ইভ্যালি ও আলিশা মার্টের মতো প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেবে ইক্যাব। তবে এর আগে তাদেরকে সতর্ক করা হবে। এরপরও নিয়মের লঙ্ঘন হলে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের দ্বারস্থ হবে ইক্যাব। যদি আমরা প্রতিকার করতে না পারি, আমাদের মেম্বার কোম্পানিকে, যেটা আমরা করি সাধারণত মেম্বার কোম্পানিকে জানাই, কেস বাই কেস আমরা এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। যদি ইনস্ট্যান্টলি ই কমার্স কোম্পানিগুলো সেটার কোনো প্রতিকার না দেন বা দীর্ঘমেয়াদী এই অন্যায়গুলো করে যেতে থাকেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের থেকে লিগাল স্ট্যান্ডটা বজায় রাখবো। তার সদস্য পদ ক্যান্সেল করা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আমরা নিশ্চিত করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডব্লিউটিও মহাপরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন, পণ্য দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে যারা টাকা দিতে চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টাকা দীর্ঘমেয়াদী চেকের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে স্যার কয়েকটি সংস্থাকে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছি এবং আমরা আশা রাখি যে সেক্ষেত্রে সংস্থাগুলি, আমরা নাম বলছি না, সংস্থাগুলি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং যে কোনো ধরনের অনিয়ম সেটা এই সংস্থাগুলি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অপর এক প্রশ্নের জবাবে শর্ত দিয়ে ক্রেতাকে পণ্য কিনতে বাধ্য করা যাবে না বলে জানান প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম। ইতিমধ্যে এই কমিশন স্বেচ্ছায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলেও জানান তিনি। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি প্রতিযোগিতা বিরোধী কোনো কর্মকাণ্ড করে এই প্ল্যাটফর্মে, ডিজিটাল মার্কেটে, তাহলে অবশ্যই আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ডে এরকম কোনো অভিযোগ আমরা পাই না। যদি পাই তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। অন্যান্যের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক বাবলু কুমার সাহা, আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, উই সভাপতি নাসিমা আক্তার নিশা সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন। এ সময় একটি মাধ্যম থেকে ক্রেতা ও ব্যবসায়ীদের অভিযোগের নিষ্পত্তি করার উপর গুরুত্ব আরোপ করেন সংবাদকর্মীরা। বিশ্বের অনলাইন শ্রমবাজারের 16% বাংলাদেশের দখলে। বিশ্বের অনলাইন ভিত্তিক শ্রমবাজারের 16% এখন বাংলাদেশের দখলে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন ভিত্তিক শ্রম সরবরাহকারী দেশ। বর্তমানে বাংলাদেশে 2000 ওয়েব ভিত্তিক উদ্যোক্তা এবং প্রায় 50,000 ফেসবুক নির্ভর উদ্যোক্তা রয়েছেন। সোমবার সিপিডি এবং জার্মানির সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান ফ্রিডরিচ এবার্ট স্টিফটুংয়ের বাংলাদেশ অফিসের যৌথ আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি ইন বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য জানান সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহকারী সৈয়দ ইউসুফ সাদাত। আগামী 1 বছরের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে নতুন করে 5 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়ে তিনি বলেছেন, ডিজিটাইজেশন যত বাড়ে, at the same time GDP-ও তত বাড়ে। 10% rise in digitization leads to increase in GDP by 0.5 to 0.62%. তার মানে যে একটা ইকোনমি যতটা ডিজিটাল হতে থাকে ওর ইকোনমিক গ্রোথও কিন্তু ততটা বাড়তে থাকে। এটা একটা স্টাডি থেকে পাওয়া গেছে, যেখানে আপনার 23 রকম ইন্ডিকেটর ইউজ করে ওরা এই অ্যানালিসিসটা করে দেখিয়েছে। ফ্রিল্যান্সিং এর একটা পোরশন আছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমিতে, যেখানে বাংলাদেশ একটা বড় রোল প্লে করছে গ্লোবালি। দেশে এখন ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছেন 19,552 জন। যারা করোনাকালে চাকরি হারিয়েছে তারা এখন অনেকেই ডিজিটাল উদ্যোক্তা, বললেন সিপিডির জ্যেষ্ঠ এ গবেষক। কমার্স আর যেটা এফ কমার্স মানে ফেসবুক সেন্ট্রিক কমার্স, সেটা অনেক বেড়ে আসছে বাংলাদেশে। স্পেশালি আমরা দেখেছি যে কোভিড এর টাইমে ই কমার্সের একটা বিশাল একটা বুম হলো বাংলাদেশে, যে যারা ট্রেডিশনালি যারা ই কমার্স করতেন তারা তো আছেনই, প্লাস এট দ্য সেম টাইম যারা ব্রিক এন্ড মর্টার বিজনেস করতেন, যাদের কোনো অনলাইন প্রেজেন্স আগে ছিল না, তারা কিন্তু এই কোভিড প্যান্ডেমিকের সময় তারা কিন্তু বাই ডিফল্ট তারা ডিজিটাল হয়ে গেলেন। তারা কিন্তু সবাই অনলাইন চলে আসলেন আর বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করা শুরু করলেন, নিজেদের অ্যাপ লঞ্চ করা শুরু করলেন। আর এর মাধ্যমে কিন্তু অনেক মানুষের চাকরির ব্যবস্থা হলো, যেগুলা যারা চাকরি হারিয়েছিলেন কনভেনশনাল ইকোনমিতে তারা কিন্তু ডিজিটাল ইকোনমিতে এসে আবার চাকরি পেয়েছে। করোনায় যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে হলে ডিজিটাল অর্থনীতির বিকল্প নেই বলে মন্তব্য করেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রিকভারি যদি করতে চাই এই কোভিড থেকে, যেটাকে আমরা বলছি বিল্ড ব্যাক বেটার, এই বিল্ড ব্যাক বেটারের একটা পার্ট হিসাবে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ইকোনমিটা চলে আসবে। সো লিনিয়ার প্রোগ্রেশন হবে না পাস্ট থেকে ফিউচার। এখানে একটা আমার মনে হয় যে বড় ধরনের জাম্প আছে, যে জাম্পটাই হলো এই ব্রিজিংটা করছে হলো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ইকোনমি।
বক্তব্যে বেসিসের সিনিয়র সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সারের দেশ। এই বিপুল সংখ্যক ফ্রিল্যান্সার বিদেশ থেকে পেপালের মাধ্যমে অর্থ নেন, কিন্তু আমাদের দেশ এখনও পেপাল থেকে অর্থ নেওয়ার অবকাঠামো উন্নয়ন করতে পারেনি। তাই ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে টাকা আনতে সমস্যা হচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম যে ফ্রিল্যান্সিং করে যে রেমিটেন্সটা নিয়ে আসছে, সেই রেমিটেন্সটা নিয়ে আসার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এখন অনেক কঠিন। ফ্রিল্যান্সিং কাজ করার ফলে পেপ্যালে সাধারণত এই ছোট ছোট অ্যামাউন্ট গুলো বাইরের বায়াররা পেপ্যালে পেমেন্ট করতে চায়। সেই পেপ্যাল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসেনি। একটা পেপ্যাল অ্যাকাউন্ট করতে গেলে বা একটা প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলে যখন একটা পেপ্যাল অ্যাকাউন্ট করতে চায়, তার পক্ষে আসলে কিন্তু করা সম্ভব হয় না। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের হয়ে না জেনে, অনেক সময় ইনফরমেশন গ্যাপ তো আছেই, না জেনে তারা যখন পেপ্যাল অ্যাকাউন্টটা করে, ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের পরে পেপ্যাল সেটাকে ব্লক করে দেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন মোহাম্মদ ইলিয়াস, সেবা XYZ-এর সহ প্রতিষ্ঠাতা ও চিফ অপারেশন অফিসার ইলমুল হক সজীব, গার্বেজম্যান প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমউদ্দিন শুভ, আইফার্মার সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ এবং ডক্টরলা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পালস হেলথ কেয়ার সার্ভিসের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মতিন ইমন। টিকা নিতে আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন শুরু। প্রবাসী কর্মীদের বিদেশে যাওয়ার আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকা নিতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন আগে বিদেশগামীদের পরিচয় নিশ্চিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন করতে হবে। আর এই নিবন্ধনের কাজ আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মাত্র 3টি ধাপে করা যাবে। অ্যাপটির কারিগরি সহায়তা দিচ্ছে বাংলা ট্রাক গ্রুপ এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজ করছে বেসরকারি সংস্থা ব্রাক। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় তৈরি এই অ্যাপটিতে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের করোনা টিকার জন্য বিশেষ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ জানান, সৌদি ও কুয়েতগামী কর্মীদের ভ্যাকসিন নিতে যে জট লেগেছে তা আগামী 1 সপ্তাহের মধ্যেই নিরসন হবে। বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে সব প্রবাসী কর্মীরা ভ্যাকসিন পাবেন। ওই দেশের আইন অনুযায়ী যেটা আছে, বিকজ ওনারা কিন্তু ভেরি ক্লিয়ার, ওখানে শুধু ওনারা ফাইজারের ব্যাপারে কিছু একটা গুঞ্জাইশ রেখেছিল, কিন্তু তারপরেও ওই তৎকাল না যে ওনাদের যে অ্যাপ আছে ওটাতে রেজিস্টার পরে যেটা হবে ওই হিসাবে ওনারা অ্যাকসেপ্ট করবে, নাহলে এটা করবে না। তো যখন যারা যেতে চান, এটা কিন্তু ওদেরকে নিজ দায়িত্বে কিন্তু বুঝে যেতে হবে। অপরদিকে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ইতোমধ্যেই বাংলাদেশের সুরক্ষা প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। যদি কোনো ত্রুটি থাকে তাহলে সঙ্গে সঙ্গে তা সমাধান করার চেষ্টা করা হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিংবা IATA তাদের গাইডলাইন পাবো, সেটা আমরা ফলো করে সেটাকে আমরা একটা ইউনিফাইড স্ট্রাকচার আওতা নিয়ে আসবো। বাট প্রযুক্তিগতভাবে আমাদের রেডি, কারণ ভ্যাকসিন সার্টিফিকেট আমরা দিচ্ছি এবং ভ্যাকসিন সার্টিফিকেটটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভেরিফাই করা সম্ভব হচ্ছে এবং এটা অলরেডি টেস্টেড। সো এটার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। সুরক্ষা অ্যাপ আর আমি প্রবাসী অ্যাপের ডেটাবেজের সমন্বয়ের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের উত্তরে পলক জানান, সুরক্ষা অ্যাপ যেহেতু আমি প্রবাসী অ্যাপের সাথে ইন্টিগ্রেটেড করা, তাই দুটি ডেটাবেসকে একসাথে রাখার প্রয়োজন মনে করা হয়নি। তথ্যগুলো API ক্রিয়েট করে একটা আরেকটার সাথে ভেরিফাই করার জন্য ইন্টিগ্রেট করছি, মানে সমন্বয় করে সব ডেটা একটা ডেটা সেন্টারে রাখার তো কোনো প্রয়োজন নাই। আমরা শুধু API ক্রিয়েট করে ওই প্রবাসী অ্যাপের সাথে আমরা ভেরিফাই করছি। প্রয়োজন হলে আমরা ইলেকশন কমিশনের যে ন্যাশনাল আইডি আছে সেখানে ভেরিফাই করছি, পাসপোর্টের ডেটাবেসের সাথে ভেরিফাই করছি। সো ICT ডিভিশন থেকে আমাদের সুরক্ষা অ্যাপ প্রয়োজনে যখন যে ডেটাবেস, কখনো আপনার যেমন ধরেন সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদের বার্থ রেজিস্ট্রেশনের সাথে সিস্টেমের সাথে ভেরিফাই করতে হয়েছে। সো এইটা নির্ভর করছে আমাদের যে ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার আছে সেই অনুসারে নিয়াবাস এবং পরিচয় গেটওয়ে দিয়ে আমরা যখন যে ডেটাবেসের প্রয়োজন হয় সেখানে আমরা API ক্রিয়েট করে কানেক্টিভিটি তৈরি করে আমরা সেটা ভেরিফাই করছি। ICT বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুল সালেহিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা ভার্চুয়ালে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সুরক্ষা টিমের মোহাম্মদ হারুনা রশিদ সুরক্ষা অ্যাপে নিবন্ধন অপশনে গিয়ে কিভাবে বিদেশগামী কর্মীরা নিবন্ধন সম্পন্ন করবেন তা দেখান। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে।
অ্যামাজনের দায়িত্ব নিলেন অ্যান্ডি জেসি। 1994 সালের 5 জুলাই অ্যামাজন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 27 বছর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে পদ ছাড়লেন জেফ বেজোস। আর এই দায়িত্ব গ্রহণ করেছেন 2003 সাল থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস পরিচালনাকারী অ্যান্ডি জেসি। বেজোস এখন থেকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত মাসে অংশীদারদের নিয়ে আয়োজিত বৈঠকেই 5 জুলাই দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছিল। 1997 সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর অ্যামাজনে যোগ দেন অ্যান্ডি জেসি। এরপর 2003 সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস প্রতিষ্ঠার পর তিনি সেটির নেতৃত্ব দেন। 2016 সালে ডিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান তিনি। অ্যামাজন বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশে অনলাইন কমার্স হিসেবে আধিপত্য বিস্তার করছে। এছাড়া আধুনিক ওয়েবের অন্যতম ব্যাকবোন হিসেবে কাজ করছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। 2020 সালের শেষে বিশ্বের ক্লাউড কম্পিউটিং মার্কেটে প্রায় 1/3 বাজার নিয়ন্ত্রণ করে AWS। ট্যাবলেট পিসির নিবন্ধন করল ওয়ানপ্লাস। স্মার্টফোন বাজারে 8 বছরের অধিক সময় পার করেছে ওয়ানপ্লাস। এবার ট্যাবলেট পিসির বাজারেও প্রবেশ করতে চাইছে কোম্পানিটি। সেজন্য ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে নতুন কোম্পানির নিবন্ধন নেওয়া হয়েছে। জিএসএম এরিনার খবরে বলা হয়েছে, ইউআইপিও এর ওয়েবসাইটে প্রকাশিত সার্টিফিকেটে দেখা গেছে ওয়ানপ্লাস প্যাড নামে একটি ইলেকট্রনিক্স ডিভাইসের নাম ট্রেডমার্ক করা হয়েছে। বিবিকে ইলেকট্রনিক্স কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। এই কোম্পানির মালিকানায় অপো এবং রিয়েলমিও রয়েছে। পরের দুটি কোম্পানি ইতোমধ্যেই ল্যাপটপ ও ট্যাবলেট বাজারে প্রবেশ করতে যাচ্ছে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ওয়ানপ্লাস কিংবা বিবিকে ইলেকট্রনিক্স কর্পোরেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ফলে কবে নাগাদ বাজারে ওয়ানপ্লাস প্যাডের নতুন ট্যাবলেট বাজারে আসবে তা পরিষ্কার নয়। শুরুতেই হ্যাকিংয়ের শিকার প্রো ট্রাম্প সামাজিক মাধ্যম গেটার। সবার জন্য পক্ষপাতহীন সামাজিক নেটওয়ার্ক হিসেবে টুইটারের আদলে নতুন সামাজিক মাধ্যম সাইট প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। নতুন এই সামাজিক মাধ্যমটির নাম রাখা হয়েছে গেটার। তবে অবমুক্তির পরপরই কিছু সময়ের জন্য হ্যাকিংয়ের শিকার হয়েছিল সাইটটি। গেটারের বেশ কিছু প্রোফাইল ছবি বদলে দিয়ে জনৈক হ্যাকার সেখানে লিখে গেছেন, যুব বাগদাদ এখানে এসেছিল, আমাকে টুইটারে অনুসরণ করুন। হ্যাকারের বিষয়ে মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যেই সমাধান করা হয়েছে এবং অনুপ্রবেশকারী শুধু কয়েকজন ব্যবহারকারীর নাম পাল্টে দিতে পেরেছেন। এরই মধ্যে 5 লাখেরও বেশি ব্যবহারকারী পেয়েছে গেটার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাইটে নাম নিবন্ধন করলেও এখনও নিজের অ্যাকাউন্ট খোলেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই সামাজিক মাধ্যম প্রসঙ্গে ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যানন গেটারে লিখেছেন, এটি টুইটার কিলার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সাইটটি অনেকটা টুইটারের মতো। পোস্ট এবং ট্রেন্ডিং টপিকের জন্য আলাদা অংশ রয়েছে। গুগল এবং অ্যাপল অ্যাপ স্টোরে জোরে সোরে চলছে সাইটটির প্রচারণা। গেমিং কনসোল বেচে 18 মাসে $17 লাখ আয় করেছেন 16 বছরের হেডেন। PS5 এবং এক্সবক্স সিরিজ এক্স অবমুক্ত করার পর থেকেই উভয় কনসোল পাওয়া বরাবরই অত্যন্ত কঠিন ছিল। বিভিন্ন পোকেমন ট্রেডিং কার্ডের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। আর কনসোলগুলোর উচ্চ চাহিদা কাজে লাগিয়ে 18 মাসে $17 লাখ আয় করেছেন 16 বছর বয়সী রিসেলার ম্যাক্স হেডেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ থেকে তার প্রকৃত মুনাফা হয়েছে $1,10,000। PS5 এবং এক্সবক্স সিরিজ এক্স এর চলমান সরবরাহ ঘাটতি সম্পর্কে ভালোভাবেই অবগত সনি এবং মাইক্রোসফট। তবে এ ঘাটতিকে সংকটের পর্যায়ে নিয়ে যান তৃতীয় পক্ষের এই পুনঃবিক্রেতারা। প্লেস্টেশনের সিইও জিম রায়ানের এক বিবৃতি থেকে জানা গেছে, সনি মুনাফাখোর রিসেলারদের আচরণে হতাশ। এ কারণেই সংস্থাটি খুচরা বিক্রেতাদের সাথে কাজ করছে, যাতে PS5 এর স্টক সরাসরি ভোক্তাদের হাতে যায়। বেশ কয়েকটি বড় চেইন খুচরা বিক্রেতাও তাদের অনলাইন নিরাপত্তা উন্নত করার জন্য কাজ করছে, যাতে বটগুলো ব্যাপক কেনাকাটা করতে না পারে। যদিও স্ক্যালপার ও বট কনসোল এবং অন্যান্য ইলেকট্রনিক্স স্টকের ঘাটতি কনসোলের বাজার সংকটের প্রধান কারণগুলির অন্যতম। যদিও স্ক্যালপার ও বট কনসোল এবং অন্যান্য ইলেকট্রনিক্স স্টকের ঘাটতি ও সংকটের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম, তবে এর পেছনে আরও একটি কারণ রয়েছে, আর তা হল চলমান মহামারীতে বিশ্বব্যাপী চিপ ঘাটতি। বিশেষজ্ঞ ও শিল্পের অভ্যন্তরীণ বিশ্লেষকরা গত মার্চে জানিয়েছিলেন, বিশ্বব্যাপী চিপসের ঘাটতি পূরণের কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা। তাই খেলোয়াড়দের জানা কথা, PS5 এবং এক্সবক্স সিরিজ এক্স উভয়ই আগামী মাসগুলোতে পাওয়া কঠিন হবে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘাটতি 2021 সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।